নমস্কার। খবরদার কথা নয়। আজকের এই অনুষ্ঠান যে বিষয়ে একটা কোটেশন দিয়ে শুরু করি, আমি নাম বলছি না কারণ। আজ আমরা যে সংকটের মুখে আসিয়া দাঁড়াইয়াছি, বাঙালি সমাজের ইতিহাসে এমন সংকট ইতিপূর্বে আসে নাই। 1948 সালে দিল্লিতে অনুষ্ঠিত প্রবাসী বঙ্গ সাহিত্যের একটি সম্মেলনে এমন একজন মানুষ একথা বলেছিলেন, সদ্য বিভক্ত ভারতে দাঁড়িয়ে কোন সংকটের কথা তিনি বললেন তা অনুমান হয়তো কেউ কেউ করেছিলেন ঠিকই, কিন্তু বোধগম্য হয়নি কারোর। যদিও তিনি ও তার দল দেশভাগ ও বাংলা ভাগের পক্ষে মত দিয়েছিলেন। আজকে যারা নিয়মিত সংসদের দিকে লক্ষ্য রাখেন তারা দেখেছেন বন্দে মাতরম নিয়ে 10 ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু দিল্লির বিস্ফোরণ নিয়ে 1 সেকেন্ড বা দিল্লি রাজধানীতে যে বায়ু দূষণ ব্যাপক আকার ধারণ করেছে তা নিয়েও 2 সেকেন্ড আলোচনা হয়। মানুষের নিজস্ব যে চিন্তা ভাবনা, মানুষকে নিয়ে যে চিন্তা ভাবনা কতটুকু হয়েছে আমরা জানি না। আপনারা যারা নিয়মিত লোকসভা দেখেছেন, রাজ্যসভা দেখেছেন, তারা হয়তো বলতে পারবেন। আজকে আমরা এটা নিয়ে আলোচনা, খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়তো ছিল বন্দে মাতরমের 150তম তার বার্ষিকী। কি এমন গুরুত্বপূর্ণ বিষয় গেল সেই নিয়েই আজকে আলোচনা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম রাজ্যের এই সমস্ত বিষয় নিয়ে যিনি সবচেয়ে বেশি নজর রাখেন এবং কথা বলেন এবং মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখার জন্য তিনি পরিশ্রম করে চলেন। রাজ্যের যুব মানুষের কাছে এক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, শুধু নয় এখনো আছেন। ঝলক মুখার্জি আমার বাঁ দিকে বসেছে। ঝলক সরাসরি চলে যাই। এই দেশের সমস্যা না সমাধান, এই বন্দে মাতরম সঙ্গীতটি হঠাৎ লোকসভায় 150 বছর নিয়ে আলোচনা কিভাবে ব্যাখ্যা, হঠাৎ কেন? আমি শুরুতেই আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আপনি করেছেন। 150 বছর বন্দে মাতরম। তো ব্যক্তিগতভাবে আমার বা আমাদের কারোরই আপত্তি থাকার কথা নয় একটা গান বা কোনো ব্যক্তির 100 বছর, 75 বছর, 25 বছর, 100-150 বছর, 200 বছর এই দিন বা বিষয় উদযাপন করার ক্ষেত্রে কোনো আপত্তির বিষয় নয়। একদম 150 বছর বন্দে মাতরম গানের ভারত সরকার মানে এই গান রচনার 150 বছর পালন করছে। ব্যক্তিগতভাবে আমার বিরোধিতা নেই। প্রশ্নটা হচ্ছে এই গানটাকে সামনে রেখে তাদের যে রাজনৈতিক এজেন্ডা, এই এজেন্ডাটাকে সামনে আনার চেষ্টা করছে এবং করেছেও। আমাদের আলোচনাতে পরবর্তী সময় যাবে। আসল উদ্দেশ্য বঙ্কিমচন্দ্রের 150 বছরের যে বন্দে মাতরমের যে ইতিহাস, এই ইতিহাস তাদের মূল বিষয়বস্তু নয়। মূল বিষয়বস্তু হচ্ছে আগামী এই বছর মে-জুন মাসে আমাদের দেশের 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু আছে, পন্ডিচেরি আছে, আর কেরালাতে আছে। তো বিশেষ করে তারা দৃষ্টি নিক্ষেপ করছে পশ্চিমবঙ্গ। বিভিন্ন কারণ আছে, তার পেছনে নানান কারণ রয়েছে। এই পশ্চিমবঙ্গের মধ্যে বঙ্কিমচন্দ্র একটা সেন্টিমেন্ট আছে, ফলে এই সেন্টিমেন্টটা কিভাবে তৈরি করা যায় এটাই হচ্ছে মূল লক্ষ্য। আলোচনা এগোবে আস্তে আস্তে আমাদের। ঠিক এই জায়গাটাতেই বলি যে আর কিছু ছিল না এবার সংসদে 150তম, একদম 10 ঘন্টা টাইম গেল। একদম ঠিকই কথা। 10 ঘন্টা ধরে আলোচনা হলো বন্দে মাতরম নিয়ে। অনেক বিষয় আছে আমাদের দেশে। প্রসঙ্গক্রমে বলি যে জনগণ মন অধিনায়ক জয় হে, এটাও কিন্তু 1950 সালে যখন রিকগনাইজ হয় তারও কিন্তু 75 বছর চলছে, ঠিক কোনো আলোচনা নেই। 1911 সালে জনগণ মন অধিনায়ক জয় হে লেখা হলো, তারপরে থেকে যদি ধরি প্রায় 114 বছর, মাঝে তো কোনো আলোচনা নেই। 100 বছর একদম রবীন্দ্রনাথ নিয়ে আলোচনাটা আসবো। ঠিক
তো এই জায়গাটাতে আসার পরিপ্রেক্ষিতে একটা অসাধারণ পদ শব্দ চয়ন করেছে আলোচনা, আমি যতদূর শুনেছি তাতে এই আলোচনার যে লক্ষ্যবস্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে নিয়েই মনে হলো। আই মে বি রং, আমি ভুল হতে পারি। কতটা বাস্তবমুখী ছিল এই আলোচনাটা এবং কতটা ভোটমুখী ছিল এই আলোচনাটা, এবং পাশাপাশি বিরোধীদেরও ভূমিকা কেমন ছিল, কিভাবে ব্যাখ্যা? এখন কথা হচ্ছে যে এই নেহরুকে আক্রমণ করাটাই তাদের মূল উদ্দেশ্য, নাকি এর অন্য সারি কতগুলি বিষয় আছে যে বিষয়কে সামনে রেখে তারা ভোট ইত্যাদি করতে হবে, যেটা আমি প্রেক্ষিতে আলোচনা করেছি। প্রশ্নটা লাগলো। নেহরু তো অবশ্যই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস দল একটা শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তাকে কেন্দ্র করে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ যে দলগুলি আছে, এই দলগুলি তারা একটা জোটবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে তারা একটা লড়াই করবার চেষ্টা করছে। এখন ভারতবর্ষের সমস্ত ব্যর্থতার জন্য এখন কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে, তার মূল লক্ষ্য হচ্ছে বিজেপির, এবং আমি বলবো আরো গভীরভাবে সেটা আরএসএস এর, এবং পার্লামেন্টের ভেতরে তার একটা প্রতিফলন বিভিন্ন সময়তে আমরা লক্ষ্য করছি। এবং তার প্রেক্ষিতে আমরা রাহুল গান্ধীকে দেখলাম কথা বলতে, সম্ভবত এই প্রিয়াঙ্কা গান্ধীকে কথা বলতে দেখলাম, যে বলছে যে নেহরু সম্পর্কে আপনাদের যা বলার আছে আরো সময় নিয়ে বলুন, অসুবিধা নেই, কিন্তু আজকের পরে স্টপ করুন, কিন্তু বলেই যাচ্ছে। বিষয়টা নেহরু নয়, আলোচনাটা আমরা আসবো যে এটা কি শুধুমাত্র নেহরুর সাথে যুক্ত, কিংবা নেহরুকে মানে আউটলাইন করবার জন্যই বন্দে মাতরম এই বিষয়টা এনেছে, এটাই কি শুধুমাত্র, নাকি আরো তার সাথে অন্যান্য বিষয়গুলি যুক্ত আছে? প্রথমেই যেটা বলে নিতে চাই সেটা হচ্ছে যে যে আমাদের এই যে বন্দে মাতরম গানটা তৈরি হলো, এটা তৈরি হয়েছে 1882 সালে, কেমন? এখন এইটা সরি 75-এ, আর আরণ্যমঠে অন্তর্ভুক্ত হয়েছে 82-তে, এটা অন্তর্ভুক্ত হয়েছে 75-এ, এটা লিখেছে পরের অংশটা। যে যাই হোক, এটা পরের অংশ কি আগের অংশতে পরে আলোচনা, কিন্তু এইটা আরণ্যমঠে অন্তর্ভুক্ত হয়েছে 82-তে, 75-এ এইটা লেখা হয়েছে। এখন এই যে লেখা হলো বন্দে মাতরম, যে লেখা হলো, এই লেখা হওয়ার পর এইটা দীর্ঘদিন আনন্দমঠেই ছিল, এই আনন্দমঠের গল্পের বিষয়বস্তু হিসেবেই ছিল। কিন্তু পরবর্তী সময়ে এই বন্দে মাতরম গানটা আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শব্দটা, গানটা হয়তো সবাই সেই সময় জানতো না, কিন্তু বন্দে মাতরম শব্দটা এবং আনন্দমাত যে গল্প, এই গল্পটাও হয়তো সবাই সেই রকম ভাবে জানতো না। পরবর্তী সময়তে কংগ্রেসের অধিবেশনে আমরা দেখলাম রবীন্দ্রনাথ, যিনি প্রথম এই গানটা গাইলেন, রবীন্দ্রনাথ। এটা হচ্ছে 1896 সালে, রবীন্দ্রনাথের বয়স তখন 35। 1896 সালে রবীন্দ্রনাথ এই গানটা কংগ্রেসের অধিবেশনে গাইলেন। কতটুকু গাইলেন? আজকে যতটুকু আমরা গাই, ঠিক আছে, সবটা গান তিনি করেননি। বন্দে মাতরমের বঙ্কিমচন্দ্র যতটা লিখেছেন আনন্দমঠের মধ্যে, তিনি সবটা গান করেননি, তার উপরে অংশটা নিয়ে তিনি গানটা গিয়েছেন। তার নানান কারণ আছে। আনন্দমঠের উপন্যাসের বিষয়বস্তু নিয়েও অনেক আলোচনা আছে, সেই আলোচনা আমরা যাচ্ছি না। একটা অংশের মানুষ মনে করেছে যে না, এই উপন্যাসের যে বিষয়বস্তু এবং তার সাথে সাযুজ্যপূর্ণ যে গান তৈরি হয়েছে, সেই গান কোনো অবস্থাতেই সবার গান হতে পারে না, এবং এটা আমরা জানি ইতিহাসে। তো তারা নেহরুকে টার্গেট করেছে, নেহরুকে তারা বলবার চেষ্টা করেছে যে এই যে গানটা এই 1937 সালে কংগ্রেসের অধিবেশনে, কলকাতা অধিবেশনে, এই গানটাকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তিনি বলছেন যে কংগ্রেস এই গানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবং নেহরু হচ্ছে কংগ্রেসের সেই সময় অধ্যক্ষ। ইতিহাস কি তা? ইতিহাস তো তা নয়, এটা অন্য কথা বলছে, ইতিহাস অন্য কথা বলছে। তো ইতিহাসটা কি? ইতিহাসটা আমাদের যদি না যেতে পারি, তাহলে আমরা এই যে একটা ধোঁয়াশা তৈরি করছে, এই ধোঁয়াশাটা
আমরা কাটাতে যদি না পারি, তাহলে এই যে বিভ্রান্তি তৈরি করবার যে একটা চেষ্টা বিজেপির পক্ষ থেকে এবং আরএসএস এর পক্ষ থেকে, সেই জিনিসটা মানুষের মধ্যে থাকবে। ফলে যেটা বলতে চাই আলোচনার প্রেক্ষিতে, সেটা হচ্ছে এই যে 1937 সালে কংগ্রেসের অধিবেশনে এটা নিয়ে বিতর্ক হবে, সুভাষচন্দ্র বুঝতে পেরেছেন, এটা অনুমান করতে পেরেছেন। তার আগে এই গান নিয়ে বিতর্ক আছে কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে, এই গান নিয়ে নানান ধরনের বিতর্ক ইত্যাদি ইত্যাদি আছে। সুভাষচন্দ্র বুঝতে পেরেছেন যে এটা নিয়ে একটা সাংঘাতিক অবস্থা তৈরি হবে। তার পরিপ্রেক্ষিতে সুভাষচন্দ্র দুটো চিঠি লিখলেন। একটা চিঠি দিলেন নেহরুকে, আরেকটা চিঠি দিলেন রবীন্দ্রনাথকে। তো নেহরুকে চিঠি দিলেন, নিচে চিঠি দিয়ে বললেন যে আপনি রবীন্দ্রনাথের সাথে কথা বলুন, কংগ্রেসের অধিবেশনে যাওয়ার আগেই এর যেন একটা সুরাহা হয়। এবং নেহরু এই সুভাষের চিঠির পরিপ্রেক্ষিতে সে আর একটা চিঠি দিলেন, এবং আমি তোমার কথা শুনলাম, আমি তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি ঠাকুর রবীন্দ্রনাথের সাথে, গুরুদেব রবীন্দ্রনাথের সাথে কথা বলবো, আমি কলকাতাতে সকালবেলা পৌঁছবো এবং অন্যান্য মানুষের সাথে আমার দেখা হবে, এবং রবীন্দ্রনাথের সাথে আমার গুরুদেব রবীন্দ্রনাথের সাথে দেখা হবে, আমি কথা বলবো, তোমার পরামর্শ অনুযায়ী আমি কথা বলবো। একটা চিঠি। আর অন্যদিকে যে চিঠির কথা আমি বলছিলাম আপনাকে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে একটা চিঠি দিয়েছেন, এবং রবীন্দ্রনাথ সেই চিঠির উত্তর দিচ্ছেন সুভাষচন্দ্রকে। সেই চিঠির কথা কি আমি সবটা পড়ছি না এখানে, নির্দিষ্টভাবে বলা যায় সেখানে কথা, যদি বলেন আমি পড়ে দিতে পারি। এখানে নির্দিষ্টভাবে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে বলছেন যে আমি বলছি, এই পাঠটাই বলছি, কি বলছেন কেমন? সুভাষকে বলছেন, সোহাদয় বন্দে মাতরম গানের কেন্দ্রস্থলে আছে দুর্গা স্তব। একথায় এতই সুস্পষ্ট, এ নিয়ে বিতর্ক চলে না। অবশ্য বঙ্কিম এই গানে বাংলাদেশের সঙ্গে দুর্গাকে একাত্ম করে দেখিয়েছেন, কিন্তু স্বদেশের এই দশভুজা মূর্তি রূপের যে পূজা, সে কোনো মুসলমান স্বীকার করে নিতে পারে না। এবারে পূজার সংখ্যায় বহু সাময়িক পত্রিকাতে দুর্গার পূজার প্রসঙ্গে বন্দে মাতরম গানের এই শ্লোকাংশ উদ্ধৃত হয়েছে। সহজেই দুর্গার স্তব রূপে একে গ্রহণ করেছে, সবাই তাকে দুর্গা স্তব রূপে গ্রহণ করেছে। আনন্দমঠের উপন্যাসটি সাহিত্যের বই, এর মধ্যে গানের সুসংগতি আছে, কিন্তু যে রাষ্ট্রসভা ভারতবর্ষের সকল সম্প্রদায়ের মিলন ক্ষেত্র, সেখানে এই গান সার্বজনীনভাবে সঙ্গত হতেই পারে না। রবীন্দ্রনাথ লিখছেন এই কথা, রবীন্দ্রনাথ লিখছেন সুভাষচন্দ্র বসুকে লিখছেন, এবং তার পরিপ্রেক্ষিতেই কংগ্রেসের যে অধিবেশন, সেই অধিবেশনের মধ্যে এই গান কতটুকু গাওয়া হবে, কোন অংশটা গাওয়া হবে, যে বললাম 1836 সালে রবীন্দ্রনাথের বয়স তখন 35, কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ প্রথম গাইলেন এই গান, এবং ওইটুকু গাইলেন যেটুকু আমরা আজকে গাই। তো এইটুকুই গান সেদিন মানে গৃহীত হয়, কংগ্রেসের অধিবেশনে গৃহীত হয়, এবং তার সর্বসম্মতি প্রস্তাব। এবং কে উপস্থিত ছিলেন? গান্ধীজি উপস্থিত ছিলেন। কে উপস্থিত ছিলেন? মৌলানা আবুল কালাম উপস্থিত ছিলেন। কে উপস্থিত ছিলেন? প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল উপস্থিত ছিলেন। অসংখ্য এখানে কংগ্রেসের যারা সেই সময় নেতৃত্ব দিচ্ছেন, তারা সবাই উপস্থিত, এবং তাদের উপস্থিতিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন নেহরুকে আলাদা করে আমি বললাম যে নেহরু হচ্ছে সেই জন্য দায়ী, নেহরু হচ্ছে এই গানের গানটা যে কাটা হয়েছে, গানটা যে অঙ্গচ্ছেদ হয়েছে, তার জন্য নেহরু দায়ী। এটা হচ্ছে একেবারে একটা রাজনৈতিক উদ্দেশ্য। ইতিহাস তা বলে না, ইতিহাস বলছে অন্য কথা, ইতিহাসের সাথে যুক্ত। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই যে আলোচনা হচ্ছে পার্লামেন্টের মধ্যে, এই গান নিয়ে 150 বছর নিয়ে আলোচনা, নেহরুর কথা আনছেন প্রধানমন্ত্রী, কোটেশন দিচ্ছেন নেহরু চিঠির ইত্যাদি বিষয়গুলি, কিন্তু একবারের জন্য রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করলো না। অথচ সবটা সিদ্ধান্ত হয়েছে রবীন্দ্রনাথের পরামর্শের ভিত্তিতে। সুভাষচন্দ্র চিঠি লিখেছেন রবীন্দ্রনাথকে, সুভাষচন্দ্র চিঠি লিখেছেন নেহরুকে, নেহরু উত্তর দিচ্ছেন সুভাষচন্দ্রকে, রবীন্দ্রনাথ উত্তর দিচ্ছেন সুভাষকে। কেমন তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের অধিবেশন, 37 অধিবেশন কলকাতাতে, তার প্রেক্ষিতে সিদ্ধান্ত। অথচ একবারের জন্য উচ্চারণ করা হলো না রবীন্দ্রনাথের নাম, যার পরামর্শে এই গানটা আজকে যে অংশটা গাইছি সেই অংশটুকু। একদম প্রসঙ্গক্রমে বলে রাখি, নেতাজি সুভাষচন্দ্র বোসের যে চিঠিটার কথা উল্লেখ করা হলো না পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ভাষণে, সেটা ছিল 17 অক্টোবর 1937। আর পণ্ডিত নেহেরু সুভাষচন্দ্র বোসের যে চিঠির রিপ্লাই দিয়েছিলেন, তার তারিখ ছিল 20 অক্টোবর 1937।
সেই চিঠিতে জওহরলাল নেহরু লিখছেন, দেয়ার ইজ নো ডাউট দ্য প্রেজেন্ট আউটক্রাই এগেনস্ট দ্য বন্দে মাতরম ইজ টু বি এ লার্জ এক্সটেন্ট। এরপরে উনি বলছেন যে আমি নির্ধারিত সময়ে গুরুদেবের সঙ্গে গিয়ে বিষয়টা আলোচনা করব, এবং ওনার পরে যাওয়ার কথা ছিল, উনি দুদিন সময় এগিয়ে নিয়ে তিনি কলকাতায় চলে আসেন এবং শান্তিনিকেতনে গিয়ে গুরুদেবের সঙ্গে আলোচনাও করেন। 28/10/1937 কংগ্রেস কার্য সমিতি একে রাষ্ট্রগীত হিসেবে ঘোষণা করে। এই যে জায়গাটা, এই রাষ্ট্রগীত ঘোষণা করার পরে 1950 সালে যখন আসেন, মানে আপনাদের তথ্যটা দেওয়ার জন্য বলছি, সেখানে 1948 সালে দিল্লিতে যে ঘটনাটা আমি বললাম, 48 সালে যে বক্তব্যের কথা বললাম, 1950 সালে যখন এই গানটা, রাজেন্দ্র প্রসাদ যখন এই গানকে সংবিধান সমিতিতে জাতীয় গীত ঘোষণা করার সময় যারা যারা উপস্থিত ছিলেন, ঝলক অনেকের নাম বলেছেন, সেই দিন যারা যারা উপস্থিত ছিলেন তার সঙ্গে আরো দুটো নাম যুক্ত করতে হবে। যে নামগুলি বলেছেন, B.R. আম্বেদকর ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা কেউ এই গান নিয়ে কোনো সময়ে কোনো আপত্তি তোলেননি। এবং 1937-এর কলকাতা অধিবেশনের কথা উল্লেখ করেছিলেন সেদিনের আলোচনায় পার্লামেন্টে, সেখানেও পার্লামেন্টে কিন্তু এই কথা 1950 সালের কথাটা উল্লেখ করা হয়। সেজন্যই আমাদের তৃতীয় প্রশ্ন যেটা ঝলককে করতে চাইছি, যে দিল্লির বিস্ফোরণ যেখানে হয়ে গেল কিছুদিন আগে, দিল্লির আভ্যন্তরীণ নিরাপত্তা যেখানে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ওই বিস্ফোরণ, এই বন্দে মাতরম আলোচনা কতটা সেদিন প্রাসঙ্গিক ছিল? আমি শুরুতেই বলেছি অপ্রাসঙ্গিক নয়। উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? নেহরুকে আক্রমণ করা, ইতিহাসের যে সত্যতা রয়েছে সেটাকে অস্বীকার করা। এখানে 10 ঘন্টা আলোচনা কি 12 ঘন্টা আলোচনা আমরা করবো কি করবো না সেটা অন্য প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পার্লামেন্টের ভেতরে কতগুলি আইন পাশ হলো। কি আইন? সেটা হচ্ছে গান্ধীজিকে বাদ দেওয়া হলো। গান্ধীজিকে বাদ দেওয়া হলো কোত্থেকে? রেগা থেকে গান্ধীজিকে বাদ দেওয়া হলো, যে নাম যেটাকে আমরা এমএন রেগা বলি, সেইখান থেকে বাদ দেওয়া হলো মহাত্মা গান্ধীকে। শীতকালীন অধিবেশন এবং শীতকালীন সময় কমিয়ে আনলো। কেমন? সেখানে শ্রমকোড যে সিদ্ধান্ত সেটা চলে আসলো। তারপর আমরা কি দেখলাম, সেখানে আমাদের পারমাণবিক যে বেসরকারীকরণের বিষয়টাকে সামনে চলে আসলো, শান্তির নাম দিয়ে চলে আসলো। এরকম নানান বিষয় চলে আসলো। কারণ তাদের আসলে কি, এই যে একটার পর একটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং শীতকালীন অধিবেশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি চুক্তি, মানে এইগুলি হচ্ছে জনগণের সাথে সম্পর্কিত, ভারতবর্ষের নিরাপত্তার সাথে যুক্ত, ভারত শ্রমজীবী অংশের মানুষের বেঁচে থাকার সাথে যুক্ত, গরিব মানুষ, কৃষক সমাজ, যারা শ্রমজীবী অংশের মানুষ রয়েছেন তাদের বেঁচে থাকার সাথে যুক্ত। এই বিষয়গুলি যেন ভাবনার মধ্যে না আসে, চিন্তার মধ্যে না আসে, মানে এইগুলি যেন কোনো অবস্থাতে এজেন্ডা না হয়, এই কারণেই তারা মূলত এই বন্দে মাতরমটাকেই তারা এজেন্ডা করতে চেয়েছে এবং ইতিহাসকে বিকৃত করে। এবং আপনি যেটা নির্দিষ্টভাবে বললেন যে এখানে বায়ু দূষণের প্রশ্ন আছে, এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো, এই বিষয় নিয়ে সরকারের ব্যর্থতা। দিল্লিতে তারা তো ডাবল ইঞ্জিনের কথা বলছে না, দিল্লিতে সরকার আছে, দিল্লির সরকার তারা পরিচালনা করছে, সাম্প্রতিক নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসছে, কেন্দ্রের ক্ষমতার মধ্যে আসছে। কি রেজাল্ট এখন পর্যন্ত আমরা আছে কিছু গ্রেপ্তার ইত্যাদির মধ্য দিয়ে। কিন্তু কেন হলো? দিল্লির মতো জায়গাতে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা কোথায়? আমাদের গোটা ভারতবর্ষেই তো নিরাপত্তার প্রশ্নগুলি আছে। এখানে মণিপুর আলোচনা আসা যায়, আনা যায়, আমি আলোচনা করছি না। গোটা ভারতবর্ষের মধ্যে আছে। বলে এখানে দাঁড়িয়ে বিজেপির ভূমিকা কি, আমার সরকারের ভূমিকা কি, তার পজিটিভ দিক কি, আমার সাধারণ মানুষের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি আছে। 37 কেজি আরডিএক্স চলে এলো, আরডিএক্স এর থেকে উচ্চমানের বিস্ফোরক চলে এলো দিল্লি থেকে 10 কিলোমিটারের ভেতর। তাহলে এটাই হচ্ছে বাস্তবতা। এটাই হচ্ছে বাস্তবতা। আসলে ওই যে বললাম শুরুতেই আলোচনা আমরা বললাম যে না, নির্বাচনটাই হচ্ছে তাদের কাছে মূল বিষয়। এবার আমরা দেখলাম যে এই পেহেলগাঁও ঘটনার তার সময়ের কতগুলি নির্বাচনের, এবং সেটা ইস্যু হওয়া হলো নির্বাচন, পাকিস্তানের সাথে যুদ্ধ ভাব, অপারেশন সিন্দুর এখনো আমরা জারি রেখেছি, এই সমস্ত বিষয়। ওই পাকিস্তানের সাথে ভারতের জেতাটা এখন অপারেশন সিন্দুরের জয় হিসাবে তারা দেখতে চায়, এটাও একটা যুদ্ধ জয় হিসাবে দেখতে চায়। এগুলি হচ্ছে বিষয়। তার আগে হচ্ছে পুলওয়ামা,
আগের যে নির্বাচন আমরা দেখেছি তখন ছিল পুলওয়ামা, এগুলি হচ্ছে তাদের কাছে বিষয় জনগণ নয়। ফলে এখানে বন্দে মাতরম, তার ইতিহাস বিকৃতি, রবীন্দ্রনাথ বাদ, জওহরলালকে টার্গেট করো, সুভাষচন্দ্র বাদ, জওহরলালকে টার্গেট করো, এবং ইতিহাসের বিকৃতিকরণে যা করার যে বিভিন্ন বিষয়গুলি আছে সেটা তারা করছে বিভিন্নভাবেই। আলোচনার শেষ দিকে চলে এলাম। বন্দে মাতরমের এই আলোচনাটার মাঝখানে কি কোনো জায়গায় মনে হচ্ছে যে বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথকে লড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে? একদম। আসলে মানে শুধু বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নয়, বঙ্কিমচন্দ্র নেতাজি, বঙ্কিমচন্দ্র এই জওহরলাল, বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ, সবার সাথে সবার একটা বিরুদ্ধাচরণের একটা ভাব তৈরি করা হয়েছে। মানে বঙ্কিমচন্দ্র একদিকে আর সবাই যেন তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে, এরকম একটা ভাব নিয়ে দাঁড়িয়েছে, এরকম একটা ভাব। তো এটা যেটাই বলছিলাম, এটা হচ্ছে তাদের রাজনীতির এজেন্ডা। এখানে বঙ্কিমচন্দ্রের সাথে রবীন্দ্রনাথ শ্রদ্ধার সাথেই বঙ্কিমচন্দ্রকে স্মরণ করছেন, শ্রদ্ধার সাথেই স্মরণ করছে, এবং বঙ্কিমচন্দ্র নিয়ে তার বিভিন্ন লেখালেখি ইত্যাদি আছে, এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ নিয়েও তার কথা আছে। কথার পরিপ্রেক্ষিতেই সে ওই চিঠির আলোচনা বিষয়গুলি আমরা তুললাম। সেখানে কোন অংশটা থাকবে, কোন অংশটা থাকবে না, কেন থাকবে না, কেন এই অংশটা মানে সার্বিকভাবে আমরা নিতে পারি। কেমন আপনি 1950 সালের কথা আলোচনা আনলেন, যে আমরা গণপরিষদে যখন আলোচনা হচ্ছে, এখানে রাজেন্দ্র প্রসাদ যখন প্রস্তাব রাখছে এটা জাতীয় গান হিসেবে থাকবে, এটা জাতীয় সঙ্গীত হিসেবে থাকবে, কেমন আমরা জনগণমনতে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে থাকবে, এটা জাতীয় গান হিসেবে থাকবে, আমরা বাংলাতে জাতীয় স্তোত্র বলছি বন্দে মাতরমকে, ঠিক আছে। তো এটা প্রস্তাব আসে, তাহলে এটা নিয়ে বিতর্ক হলো না কেন? এই যে শ্যামাপ্রসাদ নাম উল্লেখ করছে, আম্বেদকরের নাম আলোচনা, বিতর্ক হলো না কেন? বিতর্কটা 1937 সালে শেষ, এই 37 সালেই তো বিতর্কতা শেষ। তার তো সেটা হচ্ছে এটা এই এজেন্ডা ক্লোজ হয়েছে, এটা তার সমাপ্ত হয়েছে 1937 সালে আলোচনার মধ্য দিয়ে। ফলে নতুন করে এখানে 1950 সালে গণপরিষদ আলোচনার কিছু নেই। এই আলোচনা কমপ্লিট করে এসেছে 1937 সালে কংগ্রেসের অধিবেশনে, এবং রবীন্দ্রনাথ সেটা কমপ্লিট করে দিয়েছেন। তাহলে এই যে খুব কায়দা করে রবীন্দ্রনাথকে যে আক্রমণটা কোনো জায়গায় করা হলো, গোপন রেখে রবীন্দ্রনাথের কথা নিয়ে চলে এসেছেন কেউ, কিন্তু রবীন্দ্রনাথকে ছাড়া এই আলোচনাটা অর্ধসমাপ্ত। একদম, কারণ রবীন্দ্রনাথ সঙ্গীত গাওয়ার পরিপ্রেক্ষিতে দেশদ্রোহিতা আখ্যা তো পেয়ে গিয়েছে আসামে একজন। একদম, এই যে রবীন্দ্রনাথকেও কি দেশদ্রোহিতার এই গেঁড়াকলে বা দেশদ্রোহিতার কোট আনকোটে নিয়ে আসার চেষ্টা হলো? একদম। আসল কথা হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা হিমালয়ের মতো পাহাড়, কেমন তার উচ্চতা, ঠিক আছে। তো এই পাহাড়টাকে ডিঙানো সম্ভব নয়, এবং যেটা RSS বিজেপি ভালো করেই জানে, এই পাহাড়টাকে ডিঙানো সম্ভব নয়, এটা কঠিন। এইভাবে দাঁড়িয়ে আছে বিজেপি, যার আইডিওলজিকে, বিজেপির যে আইডিওলজি আছে, RSS এর যে আইডিওলজি আছে, সেই জায়গাতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আছে, একদম প্রতিপক্ষ হিসেবে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে। তার বিভিন্ন প্রবন্ধগুলি যদি পড়ি, তার গানগুলি যদি আমরা দেখি, তার বিভিন্ন সৃষ্টিগুলি দেখি, তার নাটকগুলি যদি আমরা দেখি, তার আমি দুটো উপন্যাসের কথা উল্লেখ করছি প্রাসঙ্গিক ক্রমে, যেখানে এসে গেছে আমাদের আলোচনা। গোড়া উপন্যাস, আরেকটা হচ্ছে ঘরে বাইরে উপন্যাস। এই দুটো উপন্যাস একটা রাজনৈতিক উপন্যাস, একেবারেই সরাসরি রাজনৈতিক উপন্যাস। গোড়া উপন্যাসটা কি? এই যে জাতীয়তাবাদকে ধর্মের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে, তার একটা প্রতিবাদ রবীন্দ্রনাথ গোড়া উপন্যাসের মধ্য দিয়ে করেছেন। জাতীয়তাবাদের সাথে স্বদেশিকতাকে গুলিয়ে দেওয়া, এবং তার মধ্যে ধর্মকে যুক্ত করে দেওয়া, ধর্মের নামে জাতীয়তাবাদ ইত্যাদি বিষয়গুলিকে যুক্ত করে দিয়ে একটা একটা সমাজের একটা অংশ মানুষ তার রাজনৈতিক ফায়দা তুলবার চেষ্টা করছে, যে সাথে ভারতবর্ষের এই যে বিভিন্নতা আছে, যে বিভিন্ন যে বৈচিত্র্যতা আছে, তার কোনো সম্পর্ক নেই। রবীন্দ্রনাথ এই জায়গাটাকে আঘাত করেছেন, যে জাতীয়তাবাদের সাথে ধর্মকে মিলিয়ে দেওয়া হচ্ছে, আঘাত করেছেন গোড়া উপন্যাসের মধ্যে। রবীন্দ্রনাথ একই আঘাত করেছেন তার ঘরে বাইরে উপন্যাসের মধ্যে। স্বদেশিক আন্দোলন, রবীন্দ্রনাথ এই একটা চরিত্র হচ্ছে সন্দীপের চরিত্র, আর একটা হচ্ছে নিখিলেশের চরিত্র। সন্দীপ হচ্ছে জাতীয়তাবাদী না, আর নিখিলেশ হচ্ছে আগে জাতীয়তাবাদী ছিলেন, কিন্তু আজকে কোট আনকোট যে জাতীয়তাবাদী, যে স্বদেশী আন্দোলন, সেই স্বদেশী আন্দোলন যা হচ্ছে তার বিরোধিতা করছেন। স্বদেশী আন্দোলন নামে এই যে হিন্দু এবং মুসলমান মানুষের যে ঐক্যের জায়গাটা নষ্ট করার চেষ্টা হচ্ছে। এবং এখানে বন্দে মাতরমের প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ আনছেন, অন্যভাবে আছেন, আমি এই আলোচনা সেখানে যাচ্ছি না, অন্যান্য চলে আসবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ বলছেন যে আমাদের এই দেশমাতৃকাকে একদম দেবতা হিসেবে যদি আমরা
মানে রবীন্দ্রনাথ সন্দীপের মধ্য দিয়ে কথাগুলি বলছেন, নিখিলেশের মধ্য দিয়ে কথাগুলি বলছেন। নিখিলেশ মানে রবীন্দ্রনাথ তার প্রতিনিধিত্ব করছেন নিখিলেশের মধ্য দিয়ে। নিখিলেশের মধ্যে দিয়ে বলছেন, নিখিলেশের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বলছেন যে এই দেবদার সাথে দেশকে যে আমরা এই যে গুলিয়ে দিচ্ছি, তাতে করে কি ভালো হবে? আমরা কি ভারতের এই যে অর্থাৎ এই যে এর সাথে মিশিয়ে দিচ্ছি, তাতে করে তো আমাদের মধ্যে যে বিভাজন, আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের মধ্যে এই একটা বিভাজন তৈরি হবে। এটা কি আমাদের যে লক্ষ্য, ইংরেজকে তাড়ানো আমাদের যে লক্ষ্য, সেটা কি ঠিক হবে? রবীন্দ্রনাথ একদম তা পরিষ্কার। তো যেটা একদম পরিষ্কার করে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনি রবীন্দ্রনাথের কথা বললেন, তো এই রবীন্দ্রনাথই হচ্ছে তাদের সামনে সবচেয়ে বড় বিপদ। বলে রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করা হলো না। এখন রবীন্দ্রনাথ তার বিভিন্ন কবিতা, তার বিভিন্ন প্রবন্ধ, তার বিভিন্ন যে উপন্যাসগুলি আছে, তার যে সৃষ্টিগুলি আছে বিভিন্ন, আমি এখানে আলোচনা করছি না, অনেক বড় আলোচনা হয়ে যাবে। ফলে সেখানে দাঁড়িয়ে নির্দিষ্টভাবেই রবীন্দ্রনাথ তাদের কাছে একটা আতঙ্ক, যন্ত্রণা। ফলে এই যন্ত্রণা থেকে তারা কিভাবে মুক্ত হবে তারা পরিকল্পনা নিচ্ছে। ফলে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দেওয়া হলো। ফলে রবীন্দ্রনাথকে বাদ দিয়েই তারা আলোচনাটা করলো। তারা সেটা স্পষ্ট। আমরা যেটা বলতে চাইছিলাম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং ষষ্ঠ শ্যামলাং মাতরম, প্রত্যেকটা শব্দ বিচার বিশ্লেষণ করে দেখুন আমরা এই কাজগুলি করতে পেরেছিলাম কিনা। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে মানুষের জন্য বলা কথাগুলি আমরা করতে পারলাম কিনা, রাষ্ট্রযন্ত্র সহায়তা করতে পারলো কিনা। আর রবীন্দ্রনাথ যে কথাগুলি দিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, পুরোটা যদি পড়া যায়, যে চিঠিগুলি যদি পুরোটা পড়া যায়, কতটা বাস্তববাদী ছিলেন, কত আগে তিনি চিন্তা ভাবনা করেছিলেন। আবার প্রস্তুত থাকলাম আমরা যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়েও হয়তো আলোচনা হবে। আমরা দেখব যে জাতীয় সঙ্গীত নিয়েও এই ধরনের আলোচনা হয়তো কিছুদিনের মধ্যে হবে। আমরাও প্রস্তুত রয়েছি সেটা শোনার জন্য, এবং যেখানে বলার সেখানে ঠিক কথাটা আমরা বলবো, যা মানুষকে অপ্রস্তুত করে না এমন কথাই খবরদার কথা নয় আপনাদের সামনে নিয়ে যাবে। তাই বলি, আজকের এই অনুষ্ঠানে আমাদের সহায়তা করার জন্য ঝলক মুখোপাধ্যায়কে একটা ধন্যবাদ জানাই, আমাদের এই কৃতজ্ঞতাও জানাই, ধন্যবাদ তো জানাচ্ছি, সাথে কৃতজ্ঞতাও জানাই খবরদার কথা নয়ের পক্ষ থেকে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।